সাবাস শান্ত গলায় বলল, করবো ইনশাল্লাহ। হাসান ভিলের পুষ্পসজ্জিত গাড়ি এসে পৌঁছালো, যার ভিতরে একটা ফুল বসে আছে। সেই ফুলটাকে গিয়ে গাড়ি থেকে নামালো সিনু। নামিয়ে ওর কপালে একটা চুমু খেয়ে ওর হাত ধরে ভিতরে প্রবেশ করিয়ে বলল, পদার্পণ কর তোর নতুন সংসারে। আমার সাবাসের বউ, আমার ছোট্ট নীর। নীর ঘুরে ঘুরে বাড়িটাকে দেখতে লাগলো। খুব চেনা বাড়িটাও আজ কেমন যেন অচেনা লাগছে, তাই সিনুর হাত ছাড়ছে না ও। তা দেখে মুচকি হেসে সিনু ওকে নিয়ে সাবাসের রুমে রেখে আসলো। শাহনাজ কিছুক্ষণ ওর সাথে বসে থাকার পর চলে যেতে নিলে নীর বলে উঠল, যাচ্ছিস কেন? একটা ব্যবসায়ী কাজ আছে, তুই বুঝবি না। বলে শাহনাজ চলে গেল। নীর অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ বিছানার দিকে ভালোভাবে নজর পড়তেই দেখলো সাদা ডেইজি দিয়ে পুরো বিছানাটা সাজানো। মায়ের বদলতে ডেইজির প্রতি নীরের একটা আকর্ষণ ছিল, তাই বেশ অবাক হলো। হঠাৎ দরজায় চেঁচামেচির আওয়াজ শুনতেই নীর শাহনাজের বলা কথাটা বুঝতে পারল। ওরা দরজা আটকে টাকা হাসিল করার চেষ্টা করছে। দরজার সামনে তুবা, শাহনাজ, আয়েশা, তুষার, স্বাধীনার বাড়ি টানটান হয়ে দাঁড়িয়ে আছে। সাবাস এক এক করে সবার দিকে তাকিয়ে বলল, কি চাই? রাস্তা বসলে ভালো ইনকাম হবে, অযথা এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তুষার বলে উঠল, আমাদের ইনকাম নিয়ে তোকে ভাবতে হবে না, তুই 6,000 টাকা দে। বেশি চাইলাম না মানবতার খাতিরে, নয়তো 6 জনের জন্য 6 কোটি টাকা আবদার করতাম। আর চাইলেই বা কি? আমি মনে হয় তোদের টাকা দেওয়ার জন্য নাচতেছি। টাকা না দিলে ভেতরে যেতে পারবি না। তাতে কি, থাক এখানে, আমি গেলাম গেস্ট রুমে। সাবাস সত্যি সত্যি গেস্ট রুমের দিকে যেতে ধরলে সবাই ওকে আটকে দিয়ে বলল, এই যাস না, যা দিবি তাই নিব। সাবাস বাঁকা হেসে তুষারের হাতে 60 টাকা দিয়ে বলল, চকলেট কিনে খাস। সাবাস ওদের রিয়াকশন দেখার আগে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। এদিকে সবাই আহম্মক হয়ে ওখানে ঠায় দাঁড়িয়ে থাকলো। আয়েশা আর তুবা রেগে বোম হয়ে গেল। বারিশের স্বাধীন ওদের সান্ত্বনা দিতে দিতে নিজেদের রুমের দিকে চলে গেল। কিন্তু তুষার আর শাহনাজ এখনো দাঁড়িয়ে আছে। ওদেরকে কে সান্ত্বনা দিবে? আশ্চর্য! সাবাস এক পলক নীরের দিকে তাকিয়ে বাথরুমে চলে গেল পোশাক পাল্টানোর জন্য। বিয়েতে যাওয়ার আগে সাবাস বিয়ের জন্য নফল নামাজ পড়ে নিয়েছিল, তাই বাথরুম থেকে এসে ধীর কণ্ঠে বলল, পোশাক পাল্টে ঘুমা। নীর কিছুক্ষণ চুপ থেকে একটা সালোয়ার কামিজ নিয়ে বাথরুমে চলে গেল। পোশাক পাল্টানো শেষে ও বিছানায় গা এলিয়ে দিল। সাবাস সোফায় গিয়ে শুয়ে পড়েছে ইতিমধ্যেই। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীর ঘুমিয়ে পড়ল। সাবাস এখনো ঘুমায়নি। নীর ঘুমিয়ে যাওয়ার কিছু সময় পর ও উঠে গিয়ে নীরের সম্মুখে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। কয়েক সেকেন্ড চুপ থেকে নীরের মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর ও বলল, আয়শা ভুল কিছু বলেনি অবশ্য। আমার বউয়ের চোখ গরুর মতোই টানা টানা, হরিণের চেয়ে গরুর চোখই বেশি ফ্যাসিনেটিং লাগে আমার কাছে। তবে ঝাড়ুর মতো চুল না, ঘোড়ার লেজের মতো সিল্কি চুল আমার বউয়ের। জলহস্তির মতো চিকন না হলেও বাঁশ গাছের মতো মোটা আমার বউ। এসব কথা বলতে যখন সাবাস ব্যস্ত, ঠিক তখন নীর ঘুমের ঘরে সাবাসকে নিজের দিকে টেনে ওর ঠোঁটে চুমু খেলো। ঘটনার আকস্মিকতায় সাবাসের চোখ ছানা বড়া হয়ে গেল। ও তড়াক করে মেঝে থেকে উঠে লজ্জা পেয়ে হাত দিয়ে ঠোঁট ঢেকে অবিশ্বাস্য দৃষ্টিতে নীরের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো। আয়নায় গিয়ে একবার নিজের ঠোঁটের দিকে তাকালো, আবার পিছু ঘুরে অবিশ্বাস্য দৃষ্টিতে নীরের দিকে তাকালো। এভাবে কয়েক মিনিট এদিক ওদিক করার পর সাবাস কাটকাট গলায় বলল, আশ্চর্য, আমার কি লজ্জা নেই? খুব সকাল সকাল ঘুম ভেঙেছে সাবাসের। অবশ্য ঘুম ভাঙার জন্য তো ঘুমানোও প্রয়োজন, কিন্তু সাবাস তো সারা রাত ঘুমাতেই পারেনি। ঠোঁটে হাত চেপে রেখেও 1 মিনিট পর পর নীরের দিকে তাকিয়ে বলেছে, কি আশ্চর্য। এভাবেই কিছুক্ষণ চলে যাওয়ার পর ফজরের আজান কানে আসতে সাবাস সোফা থেকে উঠে বাথরুমে চলে গেল অজু করার জন্য। বাথরুম থেকে বেরিয়ে নীরের কানের কাছে অ্যালার্ম বাজিয়ে সাবাস চটজলদি রুম থেকে এক প্রকার পালিয়ে গেল। নীর চোখ পিটপিট করে আশেপাশে তাকিয়ে দেখলো রুমে কেউ নেই। ও আরও কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে হাই তুলতে তুলতে অজু করার জন্য চলে গেল। একটা লাল রঙের সুতি কাপড় দিয়ে নিজেকে সজ্জিত করে নীর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুক্ষণ দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে। ও শাড়ি পরতে পারে অনেক আগে থেকে, যদিও খুব একটা পরে না, তবুও শখের বসে শিখে রেখেছিল। এমন সময় শাহনাজ গোমরা মুখে ওদের রুমে চলে আসলো। ওর মুখভঙ্গি ভ্রু কুঁচকে কিছু সময় পর্যবেক্ষণ করে নীর বলল, কি ব্যাপার বলতো? শাহনাজ বুকে দুহাত গুজে সোফায় গিয়ে ধপ করে বসে বলল। নীর ওর পাশে বসে সামান্য হেসে বলল, কেন রে, কে কি করেছে তোর সাথে? আমার সাথে বাটপারি করেছে। অবশ্য শুধু আমার সাথে না, আমাদের সবার সাথে। কে সেই ব্যক্তি যে সবাইকে বোকা বানালো? কে আবার? তোর স্বামী আর আমার ভাই। নীরের হাসি বন্ধ হয়ে গেল। স্বামী শব্দটা অনেক ভারী ভারী লাগলো ওর কাছে। কেমন যেন আলাদা একটা অনুভূতি হতে লাগলো। ওর দিকে দৃষ্টিপাত না দিয়ে শাহনাজ দাঁতে দাঁত চেপে বলতে লাগলো,
এত সুন্দর করে রুম সাজালাম, তার বিনিময়ে মাত্র 6,000 টাকা চেয়েছিলাম, কিন্তু ওই কিপটা তুষার ভাইয়ের হাতে 60 টাকা ধরে দিয়ে বলে কিনা চকলেট কিনে খাস। নীরের খুব হাসি পেল। ও হেসে উঠে বলল, এমনভাবে মানুষ ঠকতে পারে সেটা ভাবতেও পারিনি, তাও কিনা তুষার ভাইও ঠকেছে, অবিশ্বাস্য। হাসবি না, ভাইয়ার থেকে উপযুক্ত টাকা আদায় না করা পর্যন্ত ওকে আর এই রুমে প্রবেশই করতে দিব না। দুলা ভাইরা ওকে নিচে আটকে রেখেছে, তুইও ভুলেও ওর আশেপাশে ঘেসবি না, নয়তো তোর নাক ফাটিয়ে দেব। নীর কিছু বলল না। শাহনাজ আরও কিছুক্ষণ বকবক করে নীরকে নিয়ে নিচে চলে গেল। ড্রয়িং রুমে প্রবেশ করতে নীর দেখতে পেল রাগে টমেটোর মতো লাল হয়ে যাওয়া একটা গম্ভীর মুখে, যাকে দুপাশ থেকে আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছে বারিশার স্বাধীন। সাবাসের এক্সপ্রেশন দেখে যে কেউ হেসে ফেলবে। নীর বহু কষ্টে নিজের হাসি আটকে চুপচাপ নিচে চলে গেল। ওখানে সবাই বসে বসে গল্প করছে। মাঝখানে একটা বড় আকারের টেবিলে নানা প্রকার স্ন্যাক্স, ফলমূল রাখা। যার যেটা ইচ্ছে হচ্ছে সে সেটা খাচ্ছে। সাবাসের রাগ তরতর করে বাড়ছে। মনে হচ্ছে দুটোকে ঘাড় ধরে ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দিতে, কিন্তু বোনেদের বিধবা বানাতে চায় না, জন্যই ও ধৈর্য ধরে বসে আছে। কিন্তু রাগ তো ধৈর্য ধরছে না। সে তো সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। কিন্তু সেই রাগটা নিমেষেই উধাও হয়ে গেল নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে দেখতেই। নিজ সকলের সাথে টুকটাক কথা বলে শাহনাজের সাথে গিয়ে বসে পড়ল। সাবাসর প্রতিটা পদক্ষেপ এক দৃষ্টিতে দেখেই চলেছে। যার দরুন বারিশার স্বাধীন কখন ওর পাশ থেকে উঠে গেছে সেটাও টেরই পায়নি। সাবাস যেমন এক দৃষ্টিতে একজনের দিকে তাকিয়ে আছে, তেমনি আর একজন ওর দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে। সাজিদ কফি খাচ্ছিল। হঠাৎ ছেলের দিকে নজর যেতেই ওর ভ্রু খানিকটা কুঁচকে গেল, কারণ ওর মধ্যে নিজের যৌবনকালের সাজিদকে দেখতে পাচ্ছে ও। কিন্তু হঠাৎ করে কোত্থেকে আয়েশা এসে সাবাসের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। আর কি জানিয়ে একটা বলল, যেটা সাজিদ শুনতে পেল না। কিন্তু এমন ঘটনায় গরম গরম কফি ওর হাতে পড়ে গেল, ফলে ও সামান্য আর্তনাদ করে উঠল। সবাই চকিতে ওর দিকে মনোযোগ দিল। সিনু ওর কাছে ছুটে এসে বিচলিত কণ্ঠে বলতে লাগলো, করেছেন কি? একটু খেয়াল রাখতে পারেন না? সাজিদ কোনো জবাব না দিয়ে অস্পষ্ট হাসলো। তা খেয়াল করে সিনু কপাল কুঁচকে বলল, আবার দাঁত কেলাচ্ছেন কেন? আয়েশা বাবার হাতে ঠান্ডা পানি ঢেলে দিয়ে বলল, দেখবে তো নাকি দিন দিন কি জোয়ান হচ্ছ তুমি? সাজিদ আয়েশার দিকে তাকিয়ে আবার হাসলো। ওর কিছুক্ষণ আগে দৃশ্যটা চোখের সামনে বারবার ভাসছে, যার দরুন হাসি আটকাতে পারছে না। ওর মুখের হাসি দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ সাজিদ সচরাচর হাসে না। সিনু দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, নাটক! এই বুড়ো পাগল হয়ে গেছে, সবাই সরত ওটার থেকে। আবার বলে কিনা আমি পাগল। অস্বীকার করে লাভ নেই, তা নিয়ে আমাকে সব বলেছে। এর হিসাব তো আমি পড়ে নিচ্ছি, বিয়ের ঝামেলাটা আগে যাক। সবাই হাসতে লাগলো, কিন্তু সাজিদের হাসি বন্ধ হয়ে গেল। অন্যদিকে সাবাস আয়েশার সাথে তুমুল ঝগড়া করতে লাগলো তখনকার সেই থাপ্পড়ের জন্য। ওদের অবশ্য কেউ পাত্তা দিল না, কারণ এটা নর্মাল হয়ে গেছে সবার কাছে। সাবাস বুকে হাত গুজে সোফায় বসে বলল, তোর বাচ্চার আগে হতে দে, তারপর এই থাপ্পড় বদলা নিব আমি। তোর বাচ্চাকে এমন জ্বালাবো না, থাক না বলে শুধু দুনিয়া আসতে দে। আয়েশা পেটে হাত রেখে ওর পাশে বসে বলল, তোর মনে হয় বাচ্চা হবে না? আর তাছাড়াও বাচ্চা লাগবে কেন? তোর বউ দেখবে সে কত বড় মাপের কুটনি ননদ পেয়েছে। শুধু 2-1 দিন যেতে দে, আমার ডাইনি রূপ সবাইকে দেখাবো। দ্রুত দেখাস প্লিজ, কারণ কত কাল আর ভালো মানুষ অভিনয় করবে। নিজের আসল রূপে দ্রুত ফিরায় বাল। শাহনাজ ইদানিং শার্লক হোমস হয়ে গেছে। এর অবশ্য যথাযথ কারণও আছে। সে কারণটা হচ্ছে কিছুদিন আগেও পুরো শার্লক হোমস সিরিজটা পড়েছে। এর পেছনে আবার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে এনটাকে, তুষারের নোটবুকে লেখা সেই এনটাকে। নীর তো এখন সাবাসের বউ, তাহলে আর কে আছে? শাহনাজের ছোট্ট মাথা এত চাপ নিতে পারছে না। অযথা নিজেকে শার্লক হোমসের সাথে তুলনা করে শার্লক হোমসের মান সম্মান কারেন্ট মরিচ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। একটা পুরো খাতা হাবিজাবি ছাতার মাথার সূত্র লিখে সেই খাতার মান সম্মান খেয়ে দিয়েছে ও। সাবাস নীরের বিয়ে হওয়ার 1 সপ্তাহ পার হয়ে গেছে। সেই বিয়ের দিন থেকে শাহনাজি গোয়েন্দাগিরি কাজ কারবার করে চলেছে, কিন্তু যেখান থেকে শুরু করেছিল এখনও সেইখানেই আটকে আছে। শুধু লাভের লাভ একটাই হয়েছে, আর সেটা হচ্ছে ওর মাথাটা আর একটু আউলিয়ে গেছে। এমন সময় আয়েশার রুমে প্রবেশ করায় শাহনাজ তড়িঘড়ি করে খাতাটা নিজের পাছার নিচে লুকিয়ে ফেলল। আয়েশা শারীরিকভাবে অসুস্থ থাকায় অতটা খেয়াল করলো না। ওর 9 মাস চলছে। না জানি কখন পোটলাটা তবলা বাজাতে বাজাতে বলে, মাম্মা আমি আসছি, বাবাকে জিম করতে বলো, যেন 1 থাপ্পড় দিয়ে পাছা লাল করে দিতে পারে। শাহনাজ হাসি হাসি মুখে বলল,
আপু, এই অবস্থায় হাঁটাচলা করো না তো, এত জিজু এসে আবার রাগ দেখাবে। আয়েশা পেটে হাত চেপে আস্তে আস্তে হেঁটে বিছানায় গিয়ে বসে বলল, বাদ দে ওটার কথা। এমন ভাব দেখায় যেন এই দুনিয়ায় উনিই প্রথম বাবা হতে চলেছেন। দেখিস পরের বার ওনার পেটে বাচ্চা রেখে দিব আমি। শাহানাজ জোরে জোরে হেসে উঠে বলল, আপু, তুমি একটা জীবন্ত লেজেন্ড। আমি অন্য মানুষের সন্তান মানে ছেলে সন্তান হয়ে তোমাকে বিয়ে করতাম। পাগল হয়ে যেতি রে। আরও কিছুক্ষণ গল্প করার পর শাহানাজ চেয়ারের উপর মোচড়া মুচড়ি করতে লাগলো। খাতার উপর বসে থাকার দরুন ওর ভীষণ অস্বস্তি হতে লাগলো। ওর অবস্থা দেখে আয়েশা কপাল কুঁচকে বলল, কি হয়েছে রে? এমন বান্দরের মতো লম্পঝম্প করার কারণ কি? হঠাৎ খাতার দিকে নজর যেতেই আয়েশা বসা থেকে উঠে সেই দিকে যেতে যেতে বলল, কিসের ওপর বসে আছিস? আমার থেকে কি লুকাতে চাচ্ছিস বলতো সেজু? শাহনাজ প্রচণ্ড ঘাবড়ে গেল। ও আমতা আমতা করতে লাগলো। আয়েশার কাছাকাছি চলে আসার পর হঠাৎ ও পেটে হাত চেপে আর্তনাদ করতে লাগলো। তা দেখে শাহনাজ তড়াক করে বসা থেকে উঠে ওকে ধরে বলল, আপু, কি হয়েছে? কি হয়েছে তোমার? এমন করছো কেন? আয়েশা তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করছিল। সেজুর প্রশ্ন শুনে ওর প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেল। ও খেকি উঠে বলল, আমার চুলকানি উঠেছে তাই নাচছি। নাচবি? আয় নাচি। শাহনাজ চোখ বড় বড় করে বোনের দিকে তাকিয়ে বলল, সত্যি? আচ্ছা, কিভাবে নাচবে? কোন নাচটা নাচতে আমার ইজি লাগবে আপু? আয়েশা অবিশ্বাস্য দৃষ্টিতে কয়েক সেকেন্ড শাহনাজের উৎসুক মুখটার দিকে তাকিয়ে থেকে আচমকা ওর গালে হোঁটা দিয়ে বলল, বেয়াদ্দপ অ্যানাকোন্ডা সাপের বাচ্চা বাইরে আসতে চাচ্ছে। সবাইকে ডেকে আন, ডাক্তার ডাক। শাহনাজ এক সেকেন্ড চুপ থেকে জোরে চিৎকার করে বলল, হুররে, খালামণি হব, কি মজা! পরে চিল্লাস, আগে আমার ব্যবস্থা কর। ও হ্যাঁ হ্যাঁ। বলে শাহনাজ যেতে ধরে রুমের মধ্যে উল্টে পড়ল। তৎক্ষণাৎ উঠে পড়ে আয়েশার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, যাচ্ছে যাচ্ছে। বলে রুমের বাইরে গিয়ে আবার পড়ে গেল। সবাইকে ডেকে আনতে গিয়ে শাহনাজ কমপক্ষে 5 বার চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিল। আয়েশা যে রাগে ওকে ভস্ম করে দেয়নি, এটাও না হওয়া অসহায় স্বামীর ভাগ্য। সবার মধ্যে অস্থিরতা। সবার চোখের সামনে সিনুর ডেলিভারির দিনের দৃশ্যগুলো এসে হানা দিচ্ছে। সেই দুর্বিষহ মুহূর্ত যেন আর না দেখতে হয়, মনে মনে সেই দোয়াই করছে সকলে। হাসান ভিলা সবাই উপস্থিত হলেও বারিশ এখনো আসেনি। ওকে কিছুক্ষণ আগে সাবাস ফোন করে আয়েশার অবস্থার কথা বলেছে। আয়েশাকে ভেতরে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। বেচারি ঘাবড়ে আছে ভীষণ। প্রথমবার মা হতে যাচ্ছে, ঘাবড়ানোটা স্বাভাবিক। তার উপর স্বামী সাথে নেই। ওর এই ভাবনার মধ্যে বারিশ মেঝের ওপর টর্নেডো তুলে ওখানে চলে আসলো। ওর শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। রীতিমতো হাঁপাতে হাঁপাতে জিহ্বা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সাবাস বাদাম খাওয়া বাদ দিয়ে কপাল কুচকে ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, 5 মিনিট আগে না ফোন করে বললাম, উড়ে উড়ে এলো নাকি? বলা তো যায় না। হেলিকপ্টার হয়তো ভাড়া করেছিল, কিন্তু এই আহম্মককে হেলিকপ্টার দিল কে? নিজের চিন্তাকে পাশে রেখে সাবাস আবারও বাদাম খেতে লাগলো। নীর ওর পাশে এসে বলল, আপনি এই অবস্থাতেও বাদাম কিভাবে খাচ্ছেন? ভয় করছে না সাবাস ভাইয়া? সাবাস চকিতে নীরের দিকে তাকালো। অতঃপর আর একটা বাদাম খেয়ে বলল, আমাকে ভাইয়া বলতে যেমন তোর ভয় করেনি, তেমনি আমারও ভয় করছে না। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আল্লাহর রহমতে আমার বোনের নতুন পোর্টলার কিছু হবে না, এই বিশ্বাস আমার আছে। কিন্তু বারিশ স্যারের কি হবে সে বিষয়ে আমি জানি না। নিঃশ্বাসে টিটকারিতে লজ্জা পেয়ে গেল। কিন্তু কি করবে, এখনো নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারেনিও। বারিশের চেঁচামেচিতে নীল লজ্জা থেকে বেরিয়ে সামনের দিকে তাকালো। আয়েশা বারিশের কান টেনে ধরে বলছে, কতক্ষণ থেকে একা একা ব্যথা সহ্য করছি, আর আপনি এখন এসেছেন ঢং দেখাতে? সত্যি বলছি, পরের বার আপনি প্রেগনেন্ট হবেন, আমি হতে পারবো না। বারিশ চাপা আর্তনাদ করে বলল, ছাড়ো, ব্যথা লাগছে আয়েশু। আমারও লাগছে বারিশু। সিনু আর তানিয়া এসে আয়েশার হাত থেকে বারিশকে বাঁচালো। মহিলা ডাক্তারটা চলে আসতে সাজিদ নিজের নীরবতা ভেঙে চটজলদি মেয়ের কাছে চলে আসলো। আয়েশার লেবার পেন উঠেছে শোনার পর থেকে ও থম মেরেছিল। ও মেয়ের পাশে গিয়ে ওর হাত আলতো করে ধরে অস্থির চোখে এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকলো। বাবার এমন রূপ দেখে আয়েশা ব্যথার কথা ভুলে গেল। ও নিজের বাবার হাত আলতো করে ধরল। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সাজিদের অস্থিরতা দ্বিগুণ হয়ে গেলে আয়েশা শান্ত স্বরে বলতে লাগলো, রিল্যাক্স বাবা, আমার কিছু হবে না। একটাই শুধু পার্থক্য হবে, আর সেটা হচ্ছে সিঙ্গেল হয়ে যাব, ডাবল হয়ে ফিরবো, ব্যাস এটুকুই। সাজিদ তবুও মেয়ের হাত ছাড়ছে না। ওর ভীষণ ভয় হচ্ছে। শাহনাজের জন্মের সময় যে ট্রমার সম্মুখীন হয়েছিল, এখনও সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়নিও। আয়েশা এবার মুচকি হেসে বলতে লাগলো, ও বাবা, এমন করছো কেন?
আমি যাব আর আসবো। আল্লাহর ওপর বিশ্বাস আছে আমার, তুমিও মনে প্রাণে বিশ্বাস করতে পারো। সাজিদ মাথা ওপর নিচ ঝাঁকালো, মুখে কিছু বলল না। মেয়ের কপালে চুমু খেয়ে ও আয়েশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সেদিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে সিনু তানিয়াকে বলতে লাগলো, যেখানে বাবা হয়ে মেয়েকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল সেখানে কিনা মেয়েই বাবাকে সান্ত্বনা দিচ্ছে। আশ্চর্য! এমন পরিস্থিতিতে আরও একবার ফেলেছিল এই বুড়ো। বাচ্চারা যখন ছোট ছিল তখন এই রামছাগলকে ভাত তুলে খাওয়াতে হতো, যেখানে আমার ছোট ছোট বাচ্চাগুলো একা একা খেত। শাশুড়ি মা এই কেমন প্রোডাক্ট রেখে গেছে আমার জন্য। তানিয়া ওর কথা শুনে হাসতে লাগলো। হঠাৎ একদিকে চোখ যেতেই ও হাসি বন্ধ করে কাটকাট গলায় বলল, একটা না, দুটো রেখে গেছে। আমারটাকে দেখ, অলরেডি মিষ্টি বিলানো শুরু করে দিয়েছে। সিনু তাকিয়ে দেখলো মেহমেদ হাসপাতালের সবাইকে মিষ্টি দিচ্ছে আর বাচ্চার জন্য দোয়া করতে বলছে। ওর থেকে নজর সরতে না সরতেই দেখলো বাড়ির মহিলা ডাক্তারটাকে রীতিমতো ট্রেনিং দিচ্ছে। এমন ভান করছে যেন ও নিজেই ডাক্তার। তানিয়া ইশারা করতেই সিনু স্বাধীনের দিকে তাকালো। ও একটা চশমা পরা বৃদ্ধ লোকের সাথে এমন মধুর আলাপ জুড়ে দিয়েছে যা বলার মতো না। ওরা দুবার থেকে স্বাধীনের এই অস্বাভাবিক আত্মীয়তার সম্পর্কে জেনেছিল। সিনু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, হ্যাঁ রে তানি, আমি ভেবেছিলাম আমাদের চেয়ে বড় পাগল আর কেউ হতে পারবে না, কিন্তু আমাদের বাচ্চা আর মেয়ে জামাই দুটোই দেখছি পাগল হওয়ার মাত্রাকে ছাড়িয়ে গেছে। আমরাও পাগল, স্বামীগুলোও পাগল, বাচ্চাগুলোও পাগল, এখন দেখছি জামাইগুলোও পাগল। এই ছিল ভাগ্যে। তানিয়া হেসে উঠে বলল, তাজা বলেছিস, কিন্তু বড়ই কিউট আমাদের ফ্যামিলিটা। এদের থেকে একটু হিসাব নিতে ইচ্ছা করে না? মহিলা ডাক্তারটা বারিশের ইনভেস্টিগেশন থেকে বহু কষ্টে রেহাই পেয়ে আয়েশাকে ভেতরে নিয়ে গেল দুইজন নার্সকে সাথে নিয়ে। দরজা বন্ধ করার আগ মুহূর্ত পর্যন্ত আয়েশা সকলের দিকে তাকিয়ে থাকলো। সবশেষে তাকালো বারিশের দিকে, যে অসহায়ভাবে ওর দিকেই তাকিয়ে আছে। পাক্কা 1 ঘন্টার চরম অস্থিরতার পর একটা ছোট্ট বাচ্চার রিনে গলার আওয়াজ কানে শুনে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। নতুন অতিথিকে একটা সাদা কাপড়ে মুড়িয়ে ডাক্তারটা বেরিয়ে আসতে বারিস্তার সম্মুখে চলে গেল। ওর সারা শরীর কাঁপছে। ওর কম্পমান শরীরের দিকে তাকিয়ে ডাক্তার বলল, বাচ্চাকে নিতে পারবেন? আপনিই তো কাঁদছেন। বারিশ অস্থিরভাবে বলতে লাগলো, পারবো, আমার বাচ্চাকে আমি নিতে পারবো। ডাক্তারটা মুচকি হেসে বারিশের হাতে বাচ্চাটাকে দিয়ে বলল, নিন আপনার ছেলেকে। বারিশ নিজের ছেলেকে এমনভাবে ধরল যেন একটুও কষ্ট না পায় বাচ্চাটা, আর ভুলেও যেন হাত থেকে পড়ে না যায়। ও একধানে বাচ্চাটাকে দেখতে থাকলো তো দেখতেই থাকলো। সাজিদুর কাছে গিয়ে গলা খাকারি দিল। বারিশ ছেলের দিকে চোখ নিবদ্ধ রেখে বলল, কি? আমাকে দাও। কেন দিব? কেন দেবে না? এটা আমার বাচ্চা। এটা আমার বাচ্চার বাচ্চা। এটা অনেক দূরের সম্পর্ক হয়ে যায় বাবা। আপনি আপনার বাচ্চার কাছে যান আর আমি আমার বাচ্চা নিয়ে একটু থাকি। বারিশ দাও বলছি। ডিস্টার্ব করবেন না বাবা। সাজিদ গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকলো। মেহমেদ দাঁত কেলিয়ে ওর কাছে গিয়ে বলল, দেখো কেমন মজা। হোয়াট এভার, আমার বাচ্চাকে মানে তুষারকে জন্মের পর ছিনিয়ে নেওয়ার শাস্তি অবশেষে পেলি। শান্তি শান্তি। সাজিদ অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকালো। তা দেখে মেহমেদ আবারও বলল, শান্তি শান্তি। আরও কিছুক্ষণ পর বারিশ নিজের ছেলেকে সবার কাছে দিল। এক এক করে সবাই বাচ্চাটাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। বাচ্চার কানে আজান তো দিয়েছে বারিশ, কিন্তু নাম রাখার দায়িত্বটা আয়েশা পালন করবে। কিন্তু এখন পারবে না, কারণ বেচারি ভীষণ ক্লান্ত, ঘুমিয়ে আছে। 2 সপ্তাহ পেরিয়ে গেছে। আয়েশা নিজের ছেলের নাম রেখেছে আলিফ আহমেদ। আলিফ এখন হাসান বিলাস সকলের চোখের মণি। বারিশ অনেক যুক্তি দেখানোর পর আজ নিজের বউ বাচ্চাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। ওর একটাই কথা, 5 মাসের জায়গায় বেশি সময় থেকেছে আয়েশা আর না, এবার আমার সাথে যাবে ওরা। আবারও সাজিদের সাথে ওর মনোমালিন্য হতে ধরেছিল, কিন্তু হাসান বিলার আইনস্টাইন তা খুবই পারদর্শিতার সহিত সামলে নিয়েছে। আলিফ চলে যাওয়ার পর বাড়িটা খা মরুভূমি হয়ে গেল। সবাই ড্রয়িং রুমে বসে বসে দীর্ঘশ্বাস ফেলছে। সবাই বলতে সবাই না, সাবাস নিজের রুমেই আছে। অবিবাহিত আর বিবাহিত জীবনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পারছে না। শুধু নিজের রুমে ছোট্ট একটা পরি ঘুরঘুর করছে। তা বাদে সব কিছু আগের মতোই। সাবাস নীরের সাথে এখনো আগের মতোই কথা বলে, তবে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এখনো গড়ে ওঠেনি ওদের মধ্যে। একটু পর নীর রুমে চলে আসলো 1 বাটি বাদাম নিয়ে। সেগুলো সাবাসের সম্মুখে রেখে বলল, এই নিন বাদাম খান। সাবাস বাদামগুলো নিয়ে খেতে শুরু করলো। নীর এখনো দাঁড়িয়ে আছে দেখে ও বলতে লাগলো, দেখ নাকি, এভাবে নজর দিবি না।
অবশ্য দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি তোকে বাদাম তো দূর, বাদামের খোসাও দিব না। নীর মুখ ভেঙচি কেটে বলল। আপনার থেকে চেয়েছে কে? যত সব। নীর উল্টো ঘুরে যেতে ধরলে ওর গায়ের ওড়নাটা টেবিলের সাথে লেগে আটকে গেল। জোরে হাঁটার দরুন ওর ওড়নাটা টান লেগে ছিঁড়ে গেল। আর তাল সামলাতে না পেরে নীর পড়তে ধরলে সাবাস গিয়ে ওকে ধরল, তবে শেষ রক্ষা হলো না। দুইজনেই বিছানায় পড়ে গেল। নীর চোখ খুলে নিজের সম্মুখে সাবাসকে দেখে আর ওড়না খুঁজে না পেয়ে ভীষণ রেগে গেল। সাবাসকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি এমন কেন করলেন? সাবাস আচমকা ধাক্কা খেয়ে কিছুই বুঝতে পারল না, অবাক হয়ে বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি। নীর দ্রুত নিজেকে ওড়না দিয়ে ঢেকে বলল, চুপ করুন, আমি যা বোঝার বুঝে গেছি। কি বুঝছিস তুই? উল্টাপাল্টা ভাববি না নাকি? নীর ক্রন্দনরত চোখে অগ্নিবর্ষণ করে সাবাসের দিকে তাকিয়ে বলল, আমি যা বুঝেছি ঠিক বুঝেছি, আপনি ইচ্ছে করে এমন করেছেন। নাকি দেখ আমি। নীর হাত উঁচিয়ে বলল, কোনো কথা নয়, আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করেছেন। দোহাই লাগে, আমাকে স্পর্শ করার সাহস দেখাবেন না। সাবাস অবিশ্বাস্য দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে থাকলো। অতঃপর হাত মুষ্টিবদ্ধ করে গম্ভীর মুখে দরজায় লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেল। আর নীর নিজেকে আর একটু ভালো করে ঢেকে কাঁদতে লাগলো। আয়েশা আলিফকে খাওয়ানোর পর ওর গায়ে পাউডার দিয়ে পোশাক পরিয়ে দিল। তারপর ছেলের গালে ক্রমাগত চুমু খেতে খেতে বলল, আমার বাবাটা বড় হয়ে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে আনবে, তাই না? বারিশ রুমে প্রবেশ করতে করতে বলল, তোমার মতো মাথা পেলে বউ পাওয়ার আশা ওকে আগে ত্যাগ করতে হবে। আয়েশার অপমানকে গায়ে না মেখে বলল, সেটাই, আমার মাথা পেলেও বউ কেন পাবে? ও পাবে রূপকথার রাজ্যের রাজকন্যাকে। বারিশ টি শার্ট পরে আয়েশার কাছে এসে ওর ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, অপমানকে কিভাবে প্রশংসাতে রূপান্তরিত করতে হয় সেটা তোমার থেকে শেখা উচিত। আয়েশা খানিকটু লজ্জা পেল। বাড়ির ছেলেকে কোলে নিয়ে রুমময় পায়চারি করতে লাগলো। একটু পর ছেলের সাথে একা একা বক বক করতে লাগলো। আয়েশা মুচকি হেসে চোখ বুঝলো কিছুক্ষণের জন্য, কিন্তু ওর ঘুম উবে গেল যখন বারিশের আলিফকে করা প্রশ্নটা কানে আসলো। বাবা বলো দেখি, নিউটনের সূত্র কয়টি? আর আপেলটা কেন নিচের দিকেই পড়লো? উপরের দিকেও তো পড়তে পারতো, তাই না? আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, ও তো আমার পেটেই গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছে, তাই না? এসবের উত্তর ওর জানা, তা না? সেই ঘটনার পর থেকে সাবাস নীরকে ইগনোর করে চলেছে। না নীরের সাথে কথা বলে আর না ওর দিকে তাকায়। বলতে গেলে নীর যেখানে উপস্থিত থাকে সেই জায়গায় সাবাসের একাংশও দেখা যায় না। রাতের বেলা নীর ঘুমানোর পরও রুমে আসে, আজও তার ব্যতিক্রম হলো না। রাত 12টার দিকে সাবাস রুমে প্রবেশ করলো। নীর ঘুমায়নি এখনো। ও ডিম লাইটের আলোয় এক পলক সাবাসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। ওর কিছুই ভালো লাগছে না। সব কিছু মনে হচ্ছে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আগে সব কিছু কত পারফেক্ট ছিল, অথচ সাফেমের বিষয়ে জড়ানোর পর থেকে নীরের জীবন উথালপাথাল শুরু হয়ে গেছে, যেটাও সামলাতে পারছে না। না চাইতেও সাবাসের সাথে বারবার খারাপ ব্যবহার করে ফেলছে। এসব ভাবতে ভাবতেই নীরের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেই পানিগুলো ইচ্ছা মতো পড়ার সুযোগ দিয়েও আরেকবার সাবাসের দিকে তাকালো। সাবাস কপালে হাত ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল দুইজনেই উঠে পড়ল। সাবাস ফ্রেশ হয়ে নিচে চলে গেল, তবে যাওয়ার আগে টেবিলের ওপর অয়েনমেন্ট রেখে গেল। 2 দিন থেকে এমন করছে ও। সাবাস নীরের সাথে কথা না বললে ওর ছোট ছোট সব বিষয় সম্পর্কে অত্যন্ত যত্নশীল থাকে সাবাস। এই যেমন নীর খেয়েছে কিনা, পড়াশুনো করেছে কিনা, ভার্সিটিতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা ইত্যাদি। 2 দিন আগে নীর ভুল করে নিজের হাত কেটে ফেলেছে, তাই প্রতিদিন সাবাস টেবিলের ওপর অয়েনমেন্ট রেখে বুঝিয়ে দেয় যে ওষুধ লাগাতে ভুলিস না। নীর এসে টেবিল থেকে অয়েনমেন্টটা নিয়ে শুকনো হাসলো। মনে মনে কিছু কথা ভেবে হাতের ক্ষতই সেটা লাগিয়ে নিল। তারপর নিচে চলে গেল। আজ সিনু আর তানিয়া নিজেদের স্বামীদের নিয়ে দূর সম্পর্কের এক আত্মীয়কে দেখতে যাবে, তাই খাওয়া দাওয়া শেষ করে ওরা তৈরি হতে লাগলো। শাহনাজ জেদ ধরেছে ও নিজেও যাবে। প্রথমে আপত্তি করলেও শাহনাজের জেদের কাছে হার মেনে নিয়েছে ওরা। যাওয়ার সময় সিনু নীরের হাত ধরে বলল, আমরা কাল বিকেলের মধ্যেই চলে আসব। এতটুকুর সময় আমার সাবাসকে একটু দেখে রাখিস। আর হ্যাঁ, রান্না আমি করে রেখেছি, শুধু গরম করে খেয়ে নিস। তবে তুই না সাবাসকে দিয়ে গরম করাবি। এমনিতেই হাত কেটে বসে আছিস, হাতের উপর আর টর্চার করিস না। এমন সময় সাবাস ওইখানে চলে আসলে সিনু ছেলেদের দিকে তাকিয়ে বলল, নীরের খেয়াল রাখবে, ওর যেন কোনো রূপ অসুবিধা না হয়। যদি এসে দেখি ও ভালো নেই, তাহলে তোমার পিঠের ছাল তুলে দেব। সাবাস স্বাভাবিক গলায় বলল, সমস্যা নেই, তুমি যাও মাম্মা। আর শোনো, তুষারের দিকেও একটু নজর।
আর শোনো, তুষারের দিকেও একটু নজর রেখো, নয়তো দেখা যাবে খাওয়া দাওয়া বাদ দিয়ে বইয়ের মাঝে ডুবে আছে। তুষার মুচকি হেসে বলল, তার দরকার নেই বড় মা, আজ আমি আমার বন্ধুদের সাথেই থাকবো, বাড়িতে আজ আসবো না। শাহানাজ চকিতে ভ্রুকুচকে তাকালো তুষারের দিকে, মনে মনে বলতে লাগলো, বন্ধু না বান্ধবীও থাকবে ওখানে, আবার এর নেই তো। তুষার হয়তো শাহনাজের মনের কথা বুঝতে পারলো, তাই পর মুহূর্তে বলে উঠল, শুধু ছেলে, আমার ক্লোজ ছেলে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দেব, গ্রাজুয়েশন দ্রুতই কমপ্লিট হচ্ছে তো তাই। তানিয়া কপাল কুচকে বলল, এত কৈফিয়ত দিচ্ছ কেন? আমরা কি একবারও বলেছি যে তুমি মেয়েদের সাথে আড্ডা দিতে যাচ্ছ? তুষার বিড়বিড় করে বলল, তুমি না বললেও বলার জন্য অন্য একজন তো আছেই মাম্মা। তুষারের দিকে মনোযোগ না দিয়ে আরও এক পর্যায়ে নীরকে বিভিন্ন উপদেশ দিয়ে ওরা সবাই চলে গেল। সবাইকে বিদায় জানিয়ে নীর কিছুক্ষণের জন্য ছাদে চলে গেল প্রকৃতির মাঝে একাকী সময় কাটানোর জন্য। বিকেলের দিকে একটু ঘুমিয়েছিল নীর, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে গেল। উদাস মুখে আকাশের দিকে তাকিয়ে পাখিদের দল বেঁধে দীর্ঘ পথ পাড়ি দেওয়া দেখতে লাগলো। তখনই হুট করে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। নীর চটজল দিয়ে অর্ধভেজা জামা কাপড়গুলো তুলে আনলো। সন্ধ্যার পর সাবাস কাক ভেজা হয়ে বাড়ি ফিরল। ওর অপেক্ষাতেই ছিল নীর, কারণ এত বড় বাড়িতে একা একা থাকতে ভীষণ ভয় করছিল ওর। সাবাস পোশাক পাল্টে খাবার গরম করলো, তারপর নীরের জন্য খাবার পরিবেশন করে নিজেও খেতে লাগলো। খাওয়া শেষে ওরা রুমে চলে গেল। সাবাস ক্রমাগত হাঁচি দিয়ে চলেছে। কিছুদিন থেকে সন্ধ্যার পরপরই ঠান্ডা পড়ে খানিকটা, তাই হয়তো বৃষ্টিতে ভেজার কারণে সাবাসের ঠান্ডা লেগে গেছে। যত সময় যেতে লাগলো তত সাবাসের চোখ দুটো লাল হয়ে আসতে লাগলো। ওর অবস্থা দেখে নীর বিচলিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? সাবাস বার কয়েক হাঁচি দিয়ে বলল, ঠিক আছে। মুখে একথা বললেও বলিষ্ঠ দেহের সাবাস পড়ে যেতে ধরল। নীর তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওকে ধরল। সাবাস ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে আমি। বলেও একাই বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। জ্বরের ঘরে ওর হুঁশই নেই যে বিছানা এখন ওর না, এটা নীরের। সাবাস জ্বরের তোপে কাঁপতে লাগলো। ওর অবস্থা থেকে নীর প্রচণ্ড ঘাবড়ে গেল। কিছুক্ষণ থম মেরে থাকার পর নীর একটা ব্ল্যাঙ্কেট এনে সাবাসকে ঢেকে দিল। সাবাস জ্বরের ঘরে বিড়বিড় করে কী সব যেন বলছে। নীর সেগুলো শোনার জন্য কান খানিকটা কাছে নিয়ে গেলে সাবাস ওর হাত টেনে ধরে বলল, মাম্মা মাম্মা, ভীষণ কষ্টে আছে আমি একটু শান্তি চাই। নীরের প্রচণ্ড খারাপ লাগলো। ওর জন্যই যে সাবাস কষ্টে আছে তাতে কোনো সন্দেহ নেই। একটু পর হুট করে সাবাস নীরকে জড়িয়ে ধরল। নীরের সারা শরীর কাঁপতে লাগলো। হৃদস্পন্দন দ্রুত গতিতে চলাচল করতে লাগলো। ও এখন সাবাসের বুকের উপর লেপ্টে আছে। সাবাস ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, মাম্মা নীর কেন এমন করে, কেন বারবার আমাকে কষ্ট দেয়? আমি জানি ওই সবার মুখের হাসি ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করে চলেছে, কিন্তু ও ভাবছে আমাকে বিয়ে করলে আমি খুশি হয়ে যাব। কিন্তু মাম্মা, আমি ওর ভালোবাসা চাই। ও কেন বোঝে না? কেন আমাকে এত বড় একটা অপবাদ দিল? নীরের নিজের প্রতি রাগ হতে লাগলো। সেদিন সাবাস চলে যাওয়ার পর নীর দেখেছে টেবিলের সাথে ওর ওড়নাটা লেগেছিল। ওর ভীষণ আক্ষেপ হয়েছিল, ক্ষমাও চাইতে চেয়েছিল, কিন্তু সাবাস ওকে সেই সুযোগটা দেয়নি। সাবাস আরও কিছুক্ষণ বিড়বিড় করে ঘুমিয়ে পড়ল। নীর এখন ওর বুকের ওপর। দূরে কোথাও একটা বাজ পড়তেই নীর সাবাসকে জড়িয়ে ধরল। সারাটা রাত সাবাস নীরকে একটাবারের জন্য ছাড়ল না। নীরও চুপটি করে ওর বুকের মাঝে লুকিয়ে থাকলো। সকালে পাখির কিচিরমিচিরের আওয়াজ শুনে সাবাসের ঘুম ভেঙে গেল, কিন্তু নিজের বুকের ওপর ছোট্ট একটা প্রাণকে লেপ্টে থাকতে দেখে ও চমকে উঠল। দ্রুত নীরকে নিজের থেকে আলাদা করে বিছানা থেকে নেমে পড়ল, তবে এমনভাবে নীরকে সরালো যেন নীরের ঘুম না ভাঙে। সাবাস অবাক চোখে কিছুক্ষণ ঘুমন্ত নীরের দিকে তাকিয়ে থেকে ব্যালকানিতে চলে গেল। ও মাথা চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল। জ্বরের কথা আর মনে থাকলো না ওর। অবশ্য জ্বর যেমন হুট করে এসেছিল তেমনই হুট করে আবার চলেও গেছে। নীর ঘুম থেকে উঠে সাবাসকে না দেখতে পেয়ে দ্রুত খুঁজতে লাগলো। ব্যালকনিতে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর দোনামোনা করে ধীর পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। সাবাস ওর অস্তিত্ব টের পেলেও ওর দিকে তাকালো না। ক্ষণকাল নীরবতার পর নীর বলল, জ্বর কমেছে? ঠিক আছেন এখন? সাবাস সে প্রসঙ্গে না গিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের ডিভোর্সটা হওয়া জরুরি, আমাকে ডিভোর্স দে। নীরের হৃদয়টা মুচড়ে উঠল, কেমন যেন ভিতরটা হাঁসফাঁস করে উঠল। কথাটা বলে সাবাস রুমে চলে এলো। ওর পিছু পিছু নীরও ভিতরে এসে অস্থিরভাবে বলতে লাগলো, আমি ডিভোর্স চাই না। সাবাসের মনে সূক্ষ্ম আশার আলো জ্বলে উঠল। ও পিছু ঘুরে বলল, কেন চাস না? নীর মাথা নিচু করে বলল, আমি পরিবারের কাউকে কষ্ট দিতে চাই না।
সাবাসের মনে যে ক্ষীণ আশার আলো জ্বলেছিল সেটা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। ও তার ছেলের হাসি হেসে বলল, সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনই নষ্ট করিস না। ডিভোর্স দিয়ে মুক্ত হয়েছে এই ক্যারাকল থেকে। না, আমি আপনার সাথে সংসার করতে চাই, নিজেকে আদর্শ বউ হিসেবে উপস্থাপন করতে চাই। তবে আপনার কাছাকাছি যেতে পারবো না এত দ্রুত, একটু সময় লাগবে আমার। সাবাস ভয়ানক রেগে গেল। পাশ থেকে একটা ফুলদানি তুলে সেটা দূরে ছুঁড়ে মারল। নির্ভয় পেয়ে কেঁপে উঠল। সাবাস অত্যন্ত গম্ভীর গলায় চিৎকার করে বলল, এই তুই আমাকে ভেবেছিসটা কি? আমার মাথায় শুধু ওসব ঘোরে? আমি তোর কাছাকাছি যার জন্য মনে হয়ে উঠেছে? নির্কম্পিত গলায় বলল, আমি ওভাবে বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিলে বল? আজ আমি সব শুনবো। বল তুই আমায় নিয়ে ঠিক কি ভাবিস? নীর এক পলক রেগে যাওয়া ভয়ঙ্কর মুখে সাবাসের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলতে লাগলো, আমার বলার অর্থ এই ছিল যে আমি আপনার সাথে শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কে দোহাই দিয়ে কাছাকাছি যেতে চাই না, কোনো দায়বদ্ধতা থেকেও ইন্টিমেট হতে চাই না। আমি মন থেকে ভালোবেসে আপনার কাছাকাছি যেতে চাই, কোনো দায়বদ্ধতা থেকে নয়। আমি আপনাকে খুব করে ভালোবাসতে চাই, সত্যি বলছি, মন থেকে চাই, কিন্তু আমার একটু সময় লাগবে। সাবাস কিছুটা শান্ত হলো, তবে এখনো নীরের দিকে তাকিয়ে থাকলো। নীর চোখের পানি মুছে বলতে লাগলো, ছোট থেকে আমি শান্ত স্বভাবের, বেশি কথা বলি না। এই জন্য কারোর সাথে গুছিয়ে কথা বলার ক্ষমতাটা আমার নেই। আমি নিজের পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার করতে পারি না। আমি বলতে চাই একটা, মানুষ বোঝে আরেকটা। এটা আমার বৈশিষ্ট্য বলতে পারেন। বাবা মামা খুব সহজেই আমাকে বুঝে ফেলতো, তাই আমি নিশ্চিন্তে থাকতে পারতাম। কিন্তু এখন আমি কিছুই বুঝতে পারছি না, যেন কোনো অথৈ সাগরের মাঝখানে পড়ে গেছি। সাবাসের মুখমণ্ডল শান্ত হয়ে গেছে। নীর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আর হ্যাঁ, আপনাকে ডিভোর্স না দেওয়ার আরও একটা কারণ আছে। আপনি যখন ডিভোর্সের কথা বললেন তখন কেন জানি আমার বুক কেঁপে উঠেছিল। কাউকে হারানোর ভয়ে বক্ষপিঞ্জরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য হলেও আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না আফন। সাবাস অস্পষ্ট হাসলো, অতঃপর বলল, আমি গিয়ে খাবার গরম করছি, ফ্রেশ হয়ে নিচে আয়। নীর চোখের পানি মুছে ব্যস্ত কণ্ঠে বলল, আপনি আমাকে ডিভোর্স দিবেন না তো? সাবাস বাঁকা হেসে বলল, ফ্রেশ হয়ে নিচে আয়। বলে সাবাস চলে গেল। নীর দ্বিধান্বিত দৃষ্টিতে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। কান্না করার ফলে ওর চোখ মুখ লাল হয়ে গেছে, তাই ও বাথরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। নিচে গিয়ে দেখলো সাবাস খাবার পরিবেশন করে রেখেছে। ওকে আসতে দেখে সাবাস বলে উঠল, আয়। নীর খাবার টেবিলে গিয়ে বসে পড়লো আর সাবাসের দিকে তাকিয়ে থাকলো। সাবাস আবার বলল, নে খা। নীর নাক টেনে বলল, আপনি আমাকে নিক্কি বলে ডাকছেন না কেন? ওটা তো তোর নাম না। ওটা তো তোর নাম না, তাহলে ডাকবো কেন নিকিতা নীর? বাকিদের কাছে না হলেও আপনার জন্য ওটাই আমার নাম। সাবাস অস্পষ্ট হেসে একটা প্লেটে দুইজনের খাবার বেড়ে এক লোকমা ভাত নীরের মুখের সামনে ধরে বলল, আয় তোকে খাইয়ে দিই নাকি? নীর বিনা দ্বিধায় সাবাসের হাতে খেতে লাগলো। সাবাস নিজে খাওয়ার পাশাপাশি নিজের পিচ্ছু বউকেও খাইয়ে দিতে লাগলো। এমন সময় সদর দরজা দিয়ে সকলে ভেতরে প্রবেশ করলো। সামনের দৃশ্য দেখে ওরা হাঁ হয়ে গেল। সাবাস নীরের মুখে এক লোকমা ভাত ধরে রেখেছিল আর নীর হাঁ করে সেটা খেতে যাচ্ছিল, কিন্তু সকলকে দেখে ওরা থতমত খেয়ে গেল। নীর ঘরের মধ্যে থেকে আচানক সাবাসের লোকমা ধরা হাতে একটা কামড় দিল। ব্যথা পেয়ে সাবাস মৃত আর্তনাদ করে বলল, হাতটা গেল বাল। শাহনাজ গলা খাকারি দিয়ে ওদের ব্যঙ্গ করার জন্য সামনে ভাব নিয়ে হাঁটতে হাঁটতে আসতে লাগলো, কিন্তু মুখ থুবড়ে পড়ে নিজের মান সম্মান শেষ করে দিল। তবুও মেঝেতে পড়া অবস্থাতেই শাহনাজ তাচ্ছিল্যের হাসি এসে বলতে লাগলো, আজ ইচ্ছে করেই পড়েছি। হ্যাঁ, আসলে অনেকক্ষণ বসছিলাম তো, তাই একটু শোয়ার ইচ্ছে হয়েছিল। বাই দ্য ওয়ে ভাইয়া, নীর ভাইয়া, নীর। যত দিন যাচ্ছে সাবাস আর নীরের সম্পর্ক স্বাভাবিক হয়ে চলেছে। সাবাস তো আগে থেকেই নীরের খেয়াল রাখতো, কিন্তু এখন নীর ও সাবাসের যত্ন নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। ওর খাবারের দিক, পোশাকের দিক সব কিছু দেখে রাখে নীর। রাতের বেলা দুইজনে মিলে টুকটাক গল্প গুজবও করে। সাবাস শপের কাছে অর্ধেক ফেলে রেখে দ্রুত বাড়িতে চলে আসলো। ওর মনের মধ্যে নিশ্চয়ই সিরিয়াস কিছু চলছে, নয়তো কাজে ফাঁকি দেওয়ার মতো ছেলে না ও। রুমে নীরকে খুঁজে না পেয়ে ও আশেপাশে খুঁজতে লাগলো, তবুও খুঁজে না পেলে কিচেনে চলে গেল। সিনু আর তানিয়া ওখানে বিকালের জন্য টুকটাক নাস্তা তৈরি করছে। সাবাস কোনো রাগ ঢাক না রেখে বলে উঠল, মামা নিকি কোথায়? সিনু এক পলক ছেলের দিকে তাকালো, অতঃপর চোখ সরিয়ে বাদাম ভাজতে ভাজতে বলল, ফ্রিজে লুকিয়ে রেখেছি, যাও বের করে নিয়ে এসো। সাবাস হতাশ শ্বাস ফেলে বলল। তানিয়া ওদের মা ছেলেরা অবস্থা দেখে হাসতে লাগলো। সিনু হাই তুলে বলল, এত তারা কিসের তোমার? আর কাজ ফেলে এসেছো কেন? মজা বন্ধ করো মামা, জরুরি দরকার আছে, প্লিজ দ্রুত বলো।
ওকে ওকে, তোমার নিক্কি ছাদে গেছে শুকোতে দেওয়া আচার তুলে আনতে। আর হ্যাঁ শোনো, সিনু কথা সম্পূর্ণ করার আগেই শাবাশ দ্রুত পদে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। তা দেখে সিনু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, পুরো বাপের খোলসও পেয়েছে। তানিয়া সিনুর পিঠে হালকা চাপড় দিয়ে বলল, নতুন নতুন বিয়ে হয়েছে, এত কুটনামও করিস না তো। সিনু হতভম্ব চোখে তানিয়ার দিকে তাকিয়ে বলল, আমি কুতনামো করছি? ছ্যা তানি, তোর বৌমা তোকে বহুত জ্বালাবে দেখিস। নীর আম, বড়ই, জলপাই আর তেঁতুলের তৈরি আচারগুলো বয়ামে ভরে ভরে রাখছে। শাহনাজ এতক্ষণ ওর সাথেই ছিল, কিন্তু পড়া এখনো কমপ্লিট করেনি এটা মনে পড়তেই ও দ্রুত নিজের রুমে ছুটে চলে গেল। ওর চামড়া তো আর আয়েশার মতো গন্ডারের চামড়া না যে স্যারের অপমান ওর গায়ে লাগবে না। শাবাশ ছাদে উঠে হাঁপাতে লাগলো। খুব দ্রুত সিঁড়ি ভেঙে ওপরে উঠেছে কিনা ও লম্বা লম্বা পা ফেলে নীরের সামনে গিয়ে বলল, দেখি, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে। অবশ্যই একটা না, দুটো। নীর শাবাশের বিধ্বস্ত মুখশ্রীর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, কি হয়েছে? শাবাশ ওকে টেনে চেয়ারের দিকে নিয়ে যেতে যেতে বলল, আহা, আয় তো। নীরকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে অন্য একটা চেয়ার ওর সম্মুখে এনে শাবাশ বসে পড়ল। ও অত্যন্ত গম্ভীর মুখে নীরের দিকে তাকিয়ে আছে। ওর চাহনি দেখে নীর ঘাবড়ে গেল খানিকটা। শাবাশ বড় করে একটা শ্বাস নিয়ে বলল, মনোযোগ দিয়ে শুনবি। তোর কাছে আমার দুটো প্রয়োজন আছে, একটা কনফেশন আর একটা রিকোয়েস্ট আমার আছে। কি কি? শাবাশ ঢোক গিলল, তারপর আবার লম্বা করে একটা শ্বাস নিয়ে বলল, খুব ভালো মতো মনোযোগ দিবি, একটু এদিক ওদিক যেন মনোযোগ না সরে তোর। নীর মাথা ওপর নিচ করে হ্যাঁ বোঝালো। শাবাশ অত্যন্ত সিরিয়াস হয়ে বলতে লাগলো, শুরুতেই বলছি, এখানে তোর দোষ ছিল, আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। আসলে আমাদের বিয়ের দিন আমি মনে কর তুই ঘুমিয়ে যাওয়ার পর একটু বিছানার কাছে গিয়েছিলাম। খারাপ কোনো ইন্টেনশন আমার ছিল না, আমি একটু মশা মারতে গিয়েছিলাম, এই আর কি। রুমে তো মশা মারা স্প্রে ছিল, হাত দিয়ে মশা মারতে যেতে হবে কেন? শাবাশ কপট রাগ দেখিয়ে বলল, আর তুই মশাদের পার্সোনালি চিনিস, ওরা কতটা ছ্যাঁচড়া সেটা তুই জানিস। এত দামি দামি কয়েল আর স্প্রেতেও মশা মরে না। শালারা হয়তো ছোট থেকে আমার রক্ত খেয়েছিল, তাই এত উন্নত জীবনের শক্তি। নীর নিজের হাসি আটকে বলল, আচ্ছা মানলাম, এবার বলুন তারপর কি হয়েছিল? গুড পয়েন্ট। তারপর কি যেন হয়েছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। আমি মশা মারতে খুবই ব্যস্ত ছিলাম, এমন সময় হুট করে তুই। নীর চোখ সরু করে বুকে দুই হাত গুজে শাবাশের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কি? শাবাশ ঢোক গিলে নিঃশ্বাস নেওয়া ব্যতীত হড়বড় করে বলল, তুই আমার ঠোঁটে চুমু খেয়েছিস। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। নীর আহম্মক হয়ে আছে। ও কিছু বলতে যাবে তার আগে শাবাশ বলতে লাগলো, দেখ নাকি, এখানে আমার একটু দোষ ছিল না। তুই বিয়ের রাতে আমার ইজ্জত লুটে নিয়েছিস, তবুও ছোট বলে মাফ করে দিয়েছিলাম। বলেই শাবাশ বসা থেকে উঠে ছুটে নিচে যেতে ধরে আবারও ফিরে এসে বলল, ও হ্যাঁ, একটা রিকোয়েস্ট আছে। তোকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। আই থিঙ্ক বুঝতে পেরেছিস আমি কি বলতে চাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। কথাটা বলে শাবাশ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে ছাদ থেকে প্রস্থান করলো। নীর এখনো আহম্মক হয়ে ওইখানেই বসে আছে। ক্ষণকল্পাতে ওর হাত অটোমেটিক্যালি নিজের ঠোঁটের ওপর চলে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, আমি চুমু খেয়েছি? আশ্চর্য! তার মানে ওই দিন স্বপ্নে আমি যাকে চুমু খেয়েছিলাম সে সাবাস ভাইয়া ছিল। স্বপ্নের জন্য তো মুখ অস্পষ্ট ছিল, কিন্তু তার সাথে মনে হয়েছিল আমার আত্মার সম্পর্ক। আরে তাই তো, ওনার সাথেও তো আত্মার সম্পর্ক। এবার নীরের গাল দুটো লজ্জায় রাঙা হয়ে গেল। থম মেরে কিছুক্ষণ বসে থেকে নিজের লজ্জা নিয়ন্ত্রণে এনে ও আবারও বয়ামে আচার ভরতে লাগলো আর শাবাশের বলা কথাগুলো ভাবতে লাগলো। শাহনাজ অবশেষে নিজের পড়াশোনার হিসাব চুকিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ক্লান্ত মস্তিষ্কে এখনও একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন, কিন্তু তার হলো কোথায়। একটা বিষয় মস্তিষ্কে এসে ঝাঁকে মারতেই শাহনাজ তড়াক করে বিছানায় উঠে বসলো। গালে হাত দিয়ে বলতে লাগলো, তুষার ভাইয়ের এনটা কি? অনেকক্ষণ চিন্তা করার পর শাহনাজ নিজের চুল টেনে ধরে বলতে লাগলো, এই মাথা তোর ভিতরে আদেও কিছু আছে নাকি সবটাই ফাঁকা? নিজের বউকে নিয়ে ওখানে সংসার করার জন্য জায়গা ফাঁকা করেছিস, তাই না বিয়াদব? হঠাৎ তানিয়া এসে ওর দরজায় করাঘাত করলো। ও চটজলদি গিয়ে দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে ছোট মা? তানিয়ার হাতে কিছু ফলমূল ও সেগুলো শাহনাজের হাতে দিয়ে বলল। শাহনাজ ফলগুলো নিয়ে বলল, থাক তাহলে, তোমাকে যেতে হবে না, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি গিয়ে তুষার ভাইকে নিয়ে আসছি। তানিয়া মুচকি হেসে নিচে চলে গেল আর শাহনাজ তিনতলায় যেতে লাগলো। ও তুষারের রুমের দরজায় কড়া নাড়তে চেয়েও নাড়ল না। ভূতের মতো কোনো শব্দ না করে ভেতরে ঢুকলো। তুষার শুধুমাত্র টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ছে, নয়তো কিছু লিখছে।
শাহনাজ ওর ঘাড়ের ওপর থেকে উকি দিয়ে ধীর স্থির কণ্ঠে বলে উঠল, কি দেখছেন তুষার ভাই? আপনার খাতায় এত এন কেন? তুষার মারাত্মক ভয় পেয়ে চমকে উঠে চেয়ার থেকে পড়ে গেল। আর শাহনাজ ওর দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। তুষার চটজলদি মেঝে থেকে উঠে নিজের খাতার মোবাইল লুকিয়ে ফেলল। তা দেখে শাহনাজ ভ্রু কুঁচকে বলল, কি লুকালেন তুষার ভাই? তুষার নিজের শান্ত স্বভাব থেকে বেরিয়ে অত্যন্ত কর্কশ গলায় বলল, কি চাই তোর? আমার রুমে এইভাবে আসার সাহস তোকে কে দিয়েছে? কিছু বলার জন্য মাথায় চড়ে বসতে চাচ্ছিস শাহনাজ? প্রথমবারের মতো তুষারের এমন অগ্নিরূপ দেখে খুব ভয় পেয়ে গেল শাহনাজ। কম্পিত গলায় বলল, আপনাকে ছোট মা ফলগুলো দিতে বলেছিল। কারো রুমে প্রবেশ করার আগে যে নক করতে হয় সেটা জানিস না? প্রাইভেসি বলতে একটা কথা আছে শাহনাজ। অনেক বাচ্চামো করেছিস, এখন একটু বড় হ। শাহনাজের চোখ ছলছল করে উঠল। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তুষার পুনরায় বলে উঠল, ফল দেওয়া হয়েছে না? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। শাহনাজ দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ওর চোখ বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। শাহনাজ চলে যেতেই তুষার চেয়ারে বসে নিজের মাথা চেপে ধরল। বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে ও ফোনের খাতাটা বের করলো। খাতায় শাহনাজের নাম স্পষ্ট করে লেখা, আর ফোনের ওয়ালপেপারে সেজুর হাস্যোজ্জ্বল একটা ছবি। সেগুলো থেকে কয়েক পলক তাকিয়ে তুষার দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, উফ নাজ, তোকে নিয়ে আমি কি করি? আমি চাই না তুই আমার অনুভূতি সম্পর্কে এত দ্রুত জেনে যা, কারণ আমি এখনো গ্র্যাজুয়েশনই কমপ্লিট করিনি। বড় বাবা কোন যোগ্যতার ভিত্তিতে তার মেয়েকে আমার হাতে তুলে দেবে? মুখ দেখে দেবে? তোকে বলে ফেললে তুই এমন সব কাজ কারবার করতি যা দেখে সবাই বুঝে যেত আমাদের ব্যাপারে। তখন আমার একুলো যেত, ওকুলো যেত। তোকে সারা জীবনের জন্য নিজের করার জন্য আমাকে আরো পরিশ্রম করতে হবে, আরো অপরিসীম ধৈর্য ধরতে হবে। কিন্তু তোর মধ্যে তো এই দুয়ের মধ্যে একটা গুণও নেই, মাথা মোটা। শাহনাজ বিছানায় শুয়ে শুয়ে সে অনেকক্ষণ থেকে কান্না করছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেলেও চোখের পানি কমছে না ওর। আরও কিছুক্ষণ পর শাহনাজ উঠে বসে নাক টেনে সর্দি ভেতরে প্রবেশ করতে করতে বলল, আপনি বেয়াদব, আপনার দাঁতে পোকা ধরবে। তখন আর নিজের চমৎকার হাসি দিয়ে ওই বেয়াদবের বেয়াদব এনকে পটাতে পারবেন না। বলে আবার কাঁদতে লাগলো। সাবাসের আসতে আজ একটু দেরি হবে জন্য শাহনাজের রুমের সামনে আসতেই চমকে উঠল। দ্রুত দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বিচলিত কণ্ঠে বলল, কাঁদছিস কেন সেজু? কে কি বলেছে? শাহনাজ কান্না খানিকটা থামিয়ে বলল, মাঝে মাঝে কান্না করতে ভালো লাগে, তুই বুঝবি না। শাহনাজের দুই গাল টেনে ধরে বলল, বল কি জন্য কাঁদছিস? এই ছাড় ছাড়, গাল ছাড়, নতুন নাক দিয়ে ড্রামে ড্রামে সর্দি বের হয়ে যাবে। ছি গাচামে, যা গে বল কি হয়েছে? তুষারের কথা তো আর বলতে পারবে না, তাই শাহনাজ বলতে লাগলো, আসলে আমি মারা গেলে সবাই কি কি বলবে আর কিভাবে কিভাবে কান্না করবে সেটা কল্পনা করে ভীষণ কান্না পাচ্ছে। বলে শাহনাজ জোরে কাঁদতে কাঁদতে বলল, বাবা মামা খুব কান্না করছে রে নীর। ভাইয়া আর আয়েশা আপু তো কারোর সাথে কথাই বলছে না, স্থির হয়ে বসে আছে। আর তুবা আপু আমার শোকে আবার দাদু হয়ে গেছে। বলে শাহনাজ ডুকরে কাঁদতে লাগলো। নীরা আহম্মক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে বলতে লাগলো, আল্লাহ বাঁচাও, আশ্চর্য, মানুষ এ কারণেও কান্না করতে পারে। সকালের মনোরম পরিবেশটা উপভোগ করার শেষে শাহনাজ ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। প্রতিদিন সকালে ছাদে গিয়ে তুষার আর সাবাস জিম করে। শাহনাজ সেখানে গিয়ে ওদের জিম করা দেখার পাশাপাশি নিজেও টুকটাক প্র্যাকটিস করে। যদিও ওর দ্বারা সবচেয়ে সহজ ব্যায়ামটাও হয় না, তবুও চেষ্টার ত্রুটি রাখে না। কিন্তু আজ শাহনাজ সেখানে যায়নি, নিজের রুমের ব্যালকনিতেই ছিল পুরোটা সময়। ব্যাকপ্যাক নিয়ে শাহনাজ রুম থেকে বেরোতেই তুষারের মুখোমুখি হলো, কিন্তু অন্যদিনের মতো হেসে উঠে গল্প শুরু করে দিল না, বরং ওকে পাশ কাটিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে চলে গেল। তা দেখে তুষার খানিকটা আশ্চর্য হয়ে গেল। ডাইনিং টেবিলে গিয়ে ওর আশ্চর্য আরও বেড়ে গেল যখন শাহনাজ ওর পাশের চেয়ারে না বসে ওর থেকে অনেক দূরের একটা চেয়ারে গিয়ে বসে পড়ল। তুষার ভ্রু কুঁচকে শাহনাজের দিকে বারবার তাকাতে লাগলো, কিন্তু শাহনাজের কোনো হেলদোল নেই। ও নিজের মতো করে খেয়ে যাচ্ছে। অন্যদিকে শাহনাজের পাশে গিয়ে বসতে ধরলেও সাবাসের ইশারায় ওর পাশে গিয়ে বসলো। ও মাথা নিচু করে রেখে খাবার খেয়ে চলেছে। ওর ভীষণ লজ্জা লাগছে সাবাসের পাশে বসে খেতে, কিন্তু সাবাসের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক, যেন ওর পাশে কোনো বাদাম বসে আছে। ওদের দুইজনের দিকে তাকিয়ে শাহনাজ মিটিমিটি হাসতে লাগলো। হঠাৎ তুষারের দিকে চোখ যেতেই ও আচানক হাসি বন্ধ করে মুখটা গম্ভীর করে ফেলল। তুষার এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। শাহনাজ দ্রুত ওর থেকে চোখ সরিয়ে নিয়ে পুনরায় খাওয়ার দিকে মনোযোগ দিল, কিন্তু তুষারের খাওয়ার ইচ্ছে মরে গেল।
ওর অবস্থা খেয়াল করে তানিয়াম বলে উঠল, খাচ্ছ না কেন? তুষার বর্ষা থেকে উঠে বলল, খেতে ইচ্ছে করছে না মাম্মা। তানিয়া কিছু বলার আগে মেহমেদ বলে উঠল, ইচ্ছে করবেই বা কেন? হোয়াট এভার, সারাদিন বই খেলে পেট তো ফাঁকা থাকার কথা না। তুষার উত্তরে কিছু না বলে হাত ধুতে চলে গেল। তা দেখে মেহমেদ বলে উঠল, দেখলে দেখলে কেমন অকৃতজ্ঞ ছেলে। হোয়াট এভার, বাবার কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ পর্যন্ত করলো না। সাজিদ খেতে খেতে বলল, যে কথা বলিস তাতে তোকে উত্তর কেন? তোর দিকে তাকানো উচিত না। তুষার যে তোর কথা মনোযোগ দিয়ে শুনে গেছে, এটাই তোর ভাগ্য। তুষারও তো মনে মনে তোকে কয়েকবার অছর দিয়ে তবে গেল। মেহমেদ কোমরে হাত দিয়ে বলল, ও তাই তো বলি, আমার কোমরটা এত ব্যথা করছে কেন? হোয়াট এভার, সব তাহলে আমার ছেলের কারিশমা। ছ্যাঃ, আমি তো এর শাস্তি ওকে দিয়েই ছাড়বো। তানিয়া কপট রাগ দেখিয়ে বলল, একটা বাজে কথা বললে আমি পরকালে গিয়ে আপনার থেকে সব রকম হিসাব নিব বলে দিলাম। মেহমেদ এবার চুপসে গেল, ব্যস্ত হয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল। ওর অবস্থা দেখে সবাই জোরে জোরে হাসতে লাগলো। ডাইনিং টেবিলে এক দফা রসিকতার পর সবাই যে যার কর্মস্থলে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। শাহনাজ সোজা গিয়ে গাড়িতে বসে পড়ল। তুষার নিজের বাইক বের করার সময় তা দেখে যার পর নয় অবাক হয়ে গেল, কেননা প্রতিদিনই শাহনাজ ওর কাছে এসে বায়না করে বাইকে চড়ার জন্য। যদিও তুষার একদিনও সম্মতি দেয় না, তবুও বায়না করতে থাকে। তুষার বাইক রেখে গাড়ির কাছে গিয়ে বলল, ভাবলি আজ আমি তোর সাথে গাড়িতে যাব, সরে বস। শাহনাজ নিজের জায়গায় ঠায় বসে থাকলো। তা দেখে তুষার পুনরায় বলে উঠল, গাড়ির লক খুলে দে আর সরে বস। জায়গা নেই। তুষার শান্ত গলায় বলল, জায়গা আছে, এখানে তুই ছাড়া কেউ নেই, আর আসবেও না, কারণ নীর সাবাস ভাইয়ের সাথে বাইকে যাবে। শাহনাজ ওর দিকে না তাকিয়ে বলল, আফান, এই গাড়িতে কোনো ছেলে অ্যালাউ না। গাড়িতে যাওয়ার শখ হলে অন্য গাড়িতে যান, এখানে না। তুষার শীতল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। সেটা কোনোরূপ পাত্তা না দিয়ে শাহনাজ ড্রাইভার আঙ্কেলকে গাড়ি চালাতে বলল। গাড়ি হাসান ভিলার সীমানা অতিক্রম করলেও তুষার এখনো ওইখানেই দাঁড়িয়ে আছে। শান্ত তুষারের চোখ দুটোতে আজ ক্ষুব্ধতা এসে ভর করেছে। ও হাত মুষ্টিবদ্ধ করে বাইকে গিয়ে উঠে পড়ল এবং প্রথমবারের মতো হাই স্পিডে বাইক চালাতে লাগলো। প্রচণ্ড রাগ হচ্ছে ওর। এই রাগ ভেতর থেকে বের না করা পর্যন্ত শান্তি পাবে না ও। সাবাস শার্ট পাল্টে নিচে আসতে নীর ব্যাকপ্যাক নিয়ে বসা থেকে উঠে পড়ল। সাবাস ওর দিকে তাকিয়ে বলল, যাওয়া যাক। নীর মুচকি হেসে সম্মতি জানিয়ে ওর পিছু পিছু যেতে লাগলো। সাবাস বাইকে উঠে ইশারায় নীরকে উঠতে বলল। নীর বড় করে একটা শ্বাস নিয়ে ওর পেছনে উঠে বসলো। এই প্রথমবার ও কারো বাইকে উঠলো, তাই একটু এক্সাইটেড। আর বাইকের মালিকের সাথে যাবে ভেবে ওর লজ্জাও করছে খানিকটা। নীর বাইকের পেছনটা আঁকড়ে ধরে আছে। সাবাসকে ধরেনিও, বাইক চলতে শুরু করলো। নীর আশেপাশে তাকিয়ে প্রকৃতি দেখতে লাগলো। ওর ভীষণ ভালো লাগছে এই বাইক জার্নি। গাড়ির মতো কোনো বদ্ধতা নেই, একদম উন্মুক্ত। প্রকৃতিকে আরও সুন্দরভাবে কাছ থেকে উপভোগ করতে পারছে ও। হঠাৎ রাস্তায় একটা বক্র জায়গা আসতেই নীর সাবাসের কাঁধে গিয়ে ধাক্কা খেলো। দুই হাত দিয়ে সাবাসের শার্ট আঁকড়ে ধরলো। সাবাস ব্যস্ত হয়ে বলতে লাগলো, ব্যথা পেয়েছিস? সাবাসের এত কাছাকাছি আসায় নীরের হৃদস্পন্দন দ্রুত গতিতে ওঠানামা করতে লাগলো। ও এক দৃষ্টিতে পেছন থেকে সাবাসের সৌন্দর্য উপলব্ধি করতে লাগলো। ওর থেকে জবাব না পেয়ে সাবাস পুনরায় বলে উঠল, কিরে, কথা বলছিস না কেন? কোথাও লেগেছে? নীর নিজেকে সামলে সাবাসের থেকে কিছুটা দূরে সরে বলল, না, কিছু হয়নি। আমার কাঁধে হাত রাখ তাহলে, আর এভাবে হুমড়ি খেয়ে পড়তে হবে না। তুই কি সেজের মতো হওয়ার পায়তারা করছিস নাকি? নীর সামান্য হেসে বলল, না, আমি নিক্কি হওয়ার চেষ্টা করে চলেছি। সাবাস অস্পষ্ট হাসলো। অতঃপর গলা খাকারি দিয়ে বলল, কি হলো? আমার কাঁধে হাত রাখ। নীর কম্পিত হাতে সাবাসের কাঁধে হাত রাখলো। হাত রাখতেই ওর অন্যরকম একটা অনুভূতি হলো, অসহ্য রকম অনুভূতি যাকে বলে। সাবাস নিজ মনে বাইক চালিয়ে যাচ্ছে, অন্যদিকে তার বধূ তার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। একটু পর সাবাস বলে উঠল, তোর তো আজ ক্লাস থিওরিতে, তাই না? নীর সাবাসের দিকে নজর রেখেই বলল, জি। তাহলে চল, তোকে একটু ঘুরতে নিয়ে যাই। নীর কোনো আপত্তি করলো না। সাবাস একটা পার্কের সামনে এসে বাইক থামিয়ে বলল, নাম। কথা মতো নীর নেমে পড়ল। সাবাস ওর দিকে তাকিয়ে বলল, এভাবে আর কখনো আমার দিকে তাকিয়ে থাকবে না নাকি? নয়তো। সাবাস বাঁকা হেসে বাইকটা পার্ক করতে চলে গেল। আর নীর লজ্জায় লাল নীল বেগুনি হতে লাগলো। এইভাবে সাবাসের কাছে ধরা পড়ে যাবে সেটা ভাবতেই পারেনি। কিছুক্ষণ পর সাবাস আসলে ওরা দুইজনে ভেতরে প্রবেশ করলো। পার্কের ভেতরে প্রবেশ করে নীর ক্ষণে ক্ষণে মুগ্ধ হতে লাগলো। বাংলাদেশে যে এমন পার্ক থাকতে পারে তা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না, অথচ আজ চোখের সামনে দেখা যাচ্ছে।
শাহবাজ ওকে নিয়ে বিভিন্ন রাইডে উঠে মজা করতে লাগলো। নৃত্য ছোট বাচ্চাদের মতো উচ্ছ্বাসিত হয়ে সবকিছু উপভোগ করতে লাগলো। আর শাহবাজ নিজের বউয়ের এমন বাচ্চামো দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। রাইড নিতে নিতে ক্লান্ত হয়ে পড়লে শাহবাজ নীরকে নিয়ে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল। একটু পরও বলে উঠল, তুই এখানে অপেক্ষা কর, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি। কি খাবে বল? নীর তৎক্ষণাৎ বলে উঠল, আইসক্রিম আইসক্রিম। শাহবাজ মুচকি হাসি উপহার দিয়ে সামনে চলে গেল। নীরুর গমন পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পার্কটা দেখতে লাগলো। হঠাৎ একদিকে তাকাতেই ওর মুখের সমস্ত হাসি মিলিয়ে গেল। সাফিম একটা মেয়ের সাথে ঝগড়া করছে। মেয়েটা হয়তো ওর সেই গার্লফ্রেন্ড। দুজনের মধ্যে হয়তো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে। এক পর্যায়ে মেয়েটা রেগে সাফিমকে একটা থাপ্পড় দিয়ে পার্ক থেকে বের হয়ে গেল। হঠাৎ নীরের দিকে নজর যেতেই সাফিম সামান্য হেসে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। তা দেখে নীর বর্ষা থেকে উঠে অন্যদিকে যেতে লাগলো। সাফিম পিছন থেকে বলতে লাগলো, দাঁড়াও নীর, আমি ভুল করেছি। আমি তোমার ভালোবাসা বুঝতে পারি রে, আমাকে একটা সুযোগ দাও। নীর কোনো উত্তর না দিয়ে আশেপাশে শাহবাজকে খুঁজতে লাগলো। সাফিম ক্রমাগত ওর পেছন পেছন আসতেই লাগলো। নীরের এবার ভয় করতে লাগলো, শাহবাজকেও খুঁজে পাচ্ছে না। হঠাৎ শাহবাজকে 2 হাতে আইসক্রিম নিয়ে আসতে দেখে ও দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় শাহবাজ হতভম্ব হয়ে গেল। তবে সামনে সাফিমকে দেখতেই ওর চোয়াল শক্ত হয়ে গেল। কাটকাট গলায় বলল, ও কি করছে নাকি? নীর কাঁপা কাঁপা গলায় বলল, কিছু করেনি, কিন্তু আমার পিছু পিছু আসছিল। সাফিম শাহবাজকে দেখে ঘাবড়ে গেল। ওই দিন নীরকে কাঁদতে দেখার পর শাহবাজ ওকে গিয়ে প্রচুর মেরেছে। তবে মেয়েদের সাথে ছলনা করার জন্য শাহবাজের মার খেয়েছে এইটাই সাফিম ভাবে। শুধু মারই না, চাকরি থেকেও বরখাস্ত করেছে ওকে। তাই সাফিম আর এক মুহূর্ত না থেমে দৌড়ে পালিয়ে গেল। শাহবাজ ওর পেছনে যেতে ধরলে নীর ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, যাবেন না প্লিজ। শাহবাজ নিজের রাগ নিয়ন্ত্রণ করে ফেলল। নীর ওকে ছেড়ে দিল। একটু পর ওরা চুপচাপ হাঁটতে লাগলো। নীর অবশ্য স্বাভাবিক হয়ে এখন আইসক্রিম খাচ্ছে। আর একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল ওরা। নীর গপাগপ আইসক্রিম খাচ্ছে। তা দেখে শাহবাজের মন হয়তো বলে উঠল, তুই কেন খাচ্ছিস না? তোর কি পাতলা পায়খানা হয়েছে? শাহবাজের অপমান সহ্য করতে না পেরে বাদাম খেতে লাগলো। খাওয়া শেষে কিছু একটা মনে হতেই শাহবাজ বলল, দেখি আমার দিকে তাকা। নীর ভ্রু কুঁচকে শাহবাজের দিকে তাকিয়ে বলল, কি? শাহবাজ নিজের শার্টের পকেট থেকে কয়েকটা শিউলি ফুল বের করে সেটা নীরের হিজাবে আটকে দিতে দিতে বলল, আমার ফুলের জন্য কিছু ফুল। নীর মুগ্ধ হয়ে শাহবাজের দিকে তাকিয়ে থাকলো। আজ ওর খেয়াল হলো শাহবাজটি কতটা সুদর্শন। গম্ভীর মুখের শ্যামলা সুন্দর পুরুষটার প্রেমে পড়ে গেল না তো নীর? নিজের মুগ্ধতা কাটিয়ে নীর মনে মনে বলতে লাগলো, আমার সাইজ আসলেই খারাপ। চোখের সামনে এমন একজনকে রেখে আমি কিনা ওই সাদা মোলা কুমড়ো পটাশ রামছাগল জলহস্তি গন্ডার বলদটাকে পছন্দ করেছিলাম। ছ্যাঃ, আমার পছন্দ দেখে রসালাতে গিয়েছিল রে। স্যাঁ স্যাঁ স্যাঁ। দুটো ক্লাস করা শেষে নীর আর শাহনাজ ক্যাম্পাসে ঘুরে বেড়াতে লাগলো। শাহনাজ এটা সেটা বলে নীরকে ক্রমাগত লজ্জা দিয়ে চলেছে। ক্লাস শুরু হওয়ার ঠিক 1 মিনিট আগে শাহবাজ নীরকে নিজ দায়িত্বে ক্লাসে বসিয়ে রেখে গেছে। পুরাতন স্টুডেন্ট হওয়ায় ক্লাসের স্যারও শাহবাজের সাথে কিছুটা মশকরা করেছে। সেই সব নিয়ে শাহনাজ তখন থেকে নীরকে লজ্জায় মেরে ফেলার পায়তারা করছে। শাহনাজ বলতে লাগলো, মানুষ বিয়ের পর কিভাবে বদলে যেতে পারে সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না। আগে বিয়ে না করার জন্য কি কান্নাকাটি করলি, আর এখন আমার ভাইয়াকে চোখে হারাস। বাহ বাহ, কি উন্নতি। নীর কপট রাগ দেখিয়ে বলল, তুই চুপ করবে সেজু। বুঝেছি, তোকে দ্রুত বিয়ে দিয়ে বিদায় করতে হবে। শাহনাজের মুখে দুষ্টুমি মিলিয়ে গেল, তবুও জোরপূর্বক মিথ্যে হাসি বজায় রাখলো। তবে সেই মিথ্যা হাসিও মিলিয়ে গেল সামনে তুষারকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে। শাহনাজের দিকে নজর যেতেই তুষার উসখুস করতে লাগলো। বরাবরের মতো আজও না শাহনাজ মেয়েটার সাথে ঝগড়া শুরু করে দেয়। যতবার তুষার কোনো মেয়ের সাথে কথা বলেছে ততবার শাহনাজ ওই মেয়েগুলোকে যার পরও নয় বকা দিয়েছে। এমন বকা দিত যে ওই মেয়ে আর দ্বিতীয়বার তুষারের আশেপাশেও দেখা দিত না। তুষার সেসব ভেবে অস্পষ্ট হাসলো, কিন্তু ওকে অবাক করে দিয়ে শাহনাজ দেখেও না দেখার ভান করে ওকে পাশ কাটিয়ে চলে গেল। যদিও নীর দুষ্টু হেসে বলেছে, কি তুষার ভাই, কি চলছে? তুষার শাহনাজের উপর নজর অব্যাহত রেখে ব্যস্ত কণ্ঠে বলেছে, কেউ না, একটা টপিক বুঝে নিতে এসেছিল, ব্যাস এটুকুই। শাহনাজ সেসব না শোনার ভান করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ওকে যেতে দেখে নীরও চলে গেল। তুষার সেদিকে এক নজরে তাকিয়ে থাকলো। হঠাৎ মেয়েটা পড়া নিয়ে কিছু একটা বলে উঠলেই তুষার কাটকাট গলায় বলল, অন্য কারো থেকে বুঝিয়ে নাও।
কিন্তু আপনার মতো কেউ বোঝাতে পারে না। আর সবচেয়ে বড় কথা, আপনার সঙ্গ আমার ভালো লাগে। তুষার ভ্রু কুচকে মেয়েটা লাজুক মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমার ভালো লাগে না, সো প্লিজ লিভ। তুষারের কণ্ঠে রাগ ফুটে উঠল, তাই মেয়েটা আর একটা কথাও বলার সাহস দেখালো না। দ্রুত জায়গা প্রস্থান করলো। তুষার প্লেগ্রাউন্ডে চলে গেল। তারপর খুব দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। দৌড়ের মাধ্যমে নিজের রাগ আর কষ্টগুলোকে নিঃশেষ করার চেষ্টা করলো। ও দৌড়াতে দৌড়াতে বিড়বিড় করে বলতে লাগলো, একটু বকেছির জন্য আমার সাথে এমন করবি না। এটা ঠিক করছিস না, তুই আমাকে কষ্ট দিয়ে ভালো করছিস না। দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ পর্যায়ে চলে গেলেও দৌড় থামালো না, বরং গতি আরও বাড়িয়ে দিল। মাঝে একবার থেমে হাঁটুতে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। পর মুহূর্তে আবারও দৌড়াতে শুরু করলো। ওর বন্ধু রাফি এসে ওকে আটকে দিয়ে বলল, ভাই থাম, এভাবে দৌড়াচ্ছিস কেন? সরে যা। বলে তুষার আবারও দৌড়াতে লাগলে রাফি ওকে জাপটে ধরে বলল, দম আটকে মরার পরিকল্পনা কবে থেকে করছিস বলতো? তোর না আজকে বিয়ে, বিয়ে না করেই মরতে চাস? ছোট্ট ছোট্ট তুষার নাচকে মানুষ করতে চাস না? তুষার কিছু বলল না, তবে দৌড় থামালো। এই সুযোগে রাফি ওকে একটা বেঞ্চে নিয়ে গিয়ে বসালো। তারপর এক বোতল পানি বাড়িয়ে দিল। তুষার সেটা এক নিমেষেই খেয়ে ফেললো। অতঃপর মুখ মুছে বলল, আমার নাচ আমাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে রাবি, আমি সহ্য করতে পারছি না। আর তুই যে মেয়েটাকে শুরু থেকেই ধোঁয়াশায় রেখে কষ্ট দিচ্ছিস, তার বেলা একদিনে এই অবস্থা হয়ে গেল তোর? মানতে হবে, আমার ঝুলে থাকা ভাবের ধৈর্য শক্তি প্রচুর। তুই জানিস আমি এমন কেন করছি? জানি তো, তোর অবশ্যই ভ্যালিড পয়েন্ট আছে, কিন্তু না কিছু পজিটিভ সাইন তো দেওয়া উচিত তোর। অনেক পজিটিভ সাইন দিয়েছি, কিন্তু ওই ভ্যাবলি বোঝেনি। কি সাইন? আচ্ছা, কি সাইন দিয়েছিস বল দেখি। ওকে ফুল দিয়েছি, ও আমার খাতায় এন লেখা দেখেছে। এগুলো কি যথেষ্ট নয়? হ্যাঁ, রাফি জোরে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই কি সবাইকে তোর মতো ব্রিলিয়েন্ট ভেবেছিস? তুই ভাবিকে ফুল দিয়েছিলি এটা বলে যে তোর রুমে জায়গা নেই, আর তুই ভাবিকে আড়ালে নাচ বলে ডাকিস, সামনাসামনি ভ্যাবলি বলে ডাকিস। কিভাবে বোঝার কথা? কিভাবে না বোঝার কথা? এগুলো খুবই ইজি, একটু চিন্তা করলেই ধরে ফেলা যায়। ভাই বিশ্বাস কর, আমাকে তুই নিজে থেকে না বললে আমিও বুঝতাম না। আশ্চর্য, তোরা এত মূর্খ। সন্ধ্যার পর বড়রা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর গল্প করছে। অবশ্য আজ হঠাৎ তানজিৎ এসেছে কিছু জরুরি কথা বলার জন্য। সবাই ওর জরুরি কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। কিছুক্ষণ পর তানজিৎ বলে উঠল, আমার কলিগ মারুফ, ওর কথা মনে আছে তোমাদের? মেহমেতের উচ্ছ্বাসিত মুখটা মুহূর্তেই গাঢ় অমানিসায় ছেয়ে গেল। ও চোখ মুখ কুচকে বলল, মনে থাকবে না আবার ওই গরুর লেজটাকে? হোয়াট এভার, আমার মিস তেনাকে বিয়ে করে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল শালা। সাজিদ ওর কথা টেনে বলে উঠল, আর আমাদের মেহনতের নাকের পানি চোখের পানি এক করে দেওয়ার সেই মহান ব্যক্তিকে আমি আজীবনও ভুলব না। ওর বদলতে এই ব্রয়লার মুরগির ফ্যাসফ্যাচানি থেকে একদিন অন্তত রেহাই পেয়েছিলাম। তুই খুব খারাপ ভাই। হোয়াট এভার, আমার সাথে লাগিস কেন এত, এই বুড়ো বয়সে এসেও? বুড়ো হতে পারিস তুই, আমি না। আর হ্যাঁ, কেউ স্বেচ্ছায় বাস খেতে চাইলে খাক, আমি আবার না করতে পারি না। খুবই উদার মানসিকতার লোক কিনা। হোয়াট এভার তুই। তানিয়া ওকে থামিয়ে দিয়ে বলল, পরে ঝগড়া হবে, এখন ভাইয়ার কথা শোনা যাক। বলো ভাইয়া, তোমার কলিগের কি হয়েছে? মেহমেদ চোখ শুরু করে বইয়ের দিকে তাকিয়ে বলল, তোমার তো আগ্রহ কেন মিস তেনা? হোয়াট এভার, এই বুড়ো বয়সে আমার সতীন আর তুষারের সৎ বাবা আনতে চাচ্ছ না তো? তানিয়ার রাগও পেল, আবার হাসিও পেল। লোকটা এখন ওকে নিয়ে অনেক জেলাস। মারুফকে নিয়ে ওর জেলাসের লেভেল অনেক হাই। অবশ্য হবেই বা না কেন, ওই ছেলের জন্যই মেহমেদের মতো ছেলের চোখে পানি এসেছিল। তানজিৎ গলা খাকারি দিয়ে বলল, মারুফের বড় ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, ও আমাদের শেহনাজ মামুনিকে বিয়ে করতে চায়, ভেবে দেখো। সাজিদ চুপ করে বসে থাকলো। সিনুর কপালে খানিকটা ভাঁজ পড়ল। হয়তো কোনো কারণে মনে মনে ও এটা চাচ্ছে না। মেহমেদ বলে উঠল, প্রশ্নই ওঠে না। হোয়াট এভার, ওই ছেলের সাথে আমি আমার শেহনাজ মামুনিকে বিয়ে দেব না। তানিয়া ভ্রুকুচকে বলল, কেন দিবেন না? শুধুমাত্র জেলাসির জন্য মানা করার চেষ্টা করলে পরকালে গিয়ে হিসাব নিব আমি। মেহমেদ মুখ ভেঙচি কাটল। অন্যদিকে সাজিদ অবশেষে মুখ খুলে বলল, ছেলের বিষয়ে আমি নিজে আগে খবর নেব, তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে, খোঁজ নিয়ে দেখো সাজিদ। অবশ্য আমি খোঁজ নিয়েছি, ছেলে অত্যন্ত ভালো, কোনো খারাপ রিপোর্ট নেই। আর তাছাড়া খুব একটা দূরে নয় ওদের বাড়ি, শেহনাজকে নিজেদের আশেপাশেই রাখতে পারবে। আচ্ছা, তোমাকে 2 দিন পর সিদ্ধান্ত জানাচ্ছি।
ঠিক আছে। তানজিৎ বর্ষা থেকে উঠতে তুললে তানিয়া আর সিনু ওকে রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলো, কিন্তু তানজিৎ ব্যস্ততা দেখিয়ে চলে গেল। ওইদিকে মেহমেদ মুখ গোমরা করে বসে আছে আর মনে মনে বলছে, দুনিয়ায় আমার শত্রু ছাড়া আর কারো ছেলে পাওয়া গেল না। হোয়াট এভার, ভেরি আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। কিছুদিন থেকে শাহবাজ নীরের সাথে বিছানাতেই থাকে, যদিও ওদের মাঝখানে বিরাট একটা কোলবালিশ বুক ফুলিয়ে শুয়ে থাকে। শাহবাজ সোফাতেই ঘুমাতে চেয়েছিল,